জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রী। সংকট নেই, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযান চালানোর পরামর্শ। দেশজুড়ে কাটছেই না জ্বালানি সংকট, শৃঙ্খলা রক্ষায় ডিপোগুলোতে বিজিবি মোতায়েন, তদারকিতে প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নয়াপল্টনে তারেক রহমান, সরকার প্রধানের আগমন ঘিরে উচ্ছ্বাস হাজারো নেতাকর্মীর। এবং লিবিয়া থেকে ইতালি যাবার পথে ভূমধ্যসাগরে ২৬ অভিবাসীর মৃত্যু, জীবিত উদ্ধার ২১ বাংলাদেশি। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি ও চোরাচালান রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। শনিবার বিকেলে সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বলেন, যারা জ্বালানি তেল মজুত করছে তাদের বিরুদ্ধে অভিযান হবে। তেল সরবরাহে কোনো সংকট নেই উল্লেখ করে চিফ হুইপ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযান ও কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানীতে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। প্রতিটি ফিলিং স্টেশনে ক্রেতাদের দীর্ঘ সারি। এদিকে জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনের শৃঙ্খলা রক্ষা এবং নিরবিচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে সারা দেশে ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষক ও পরিবহন সংশ্লিষ্টদের। এতে আমসহ কৃষিপণ্য উৎপাদনে ব্যাহত হওয়ার শঙ্কায় রয়েছে কৃষকরা। তাদের অভিযোগ, বিভিন্নভাবে চেষ্টা করেও চাহিদামতো তেল পাচ্ছেন না তারা। যদিও পাম্প কর্তৃপক্ষ বলছে পর্যায়ক্রমে সরবরাহ করা হচ্ছে জ্বালানি তেল। শহীদুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। জ্বালানির সংকটে চাঁপাইনবাবগঞ্জ জেলার বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। যেসব স্টেশনে রয়েছে সেগুলোতেও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। এতে বাস, ট্রাক, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। ক্ষোভ দেখা দিয়েছে চালকদের মধ্যে। অন্যদিকে চলতি মৌসুমে আম ও গম সহ কৃষি উৎপাদনে ব্যাহত হওয়ার কথা বলছেন কৃষকরা। এমন অবস্থায় পড়েছি, না পাচ্ছি তেলের কারণে গম কাটতে, না পাইপ দিয়ে কেটে, না তেলের কারণে মারতে পারছি। আম চাষি ভাইয়ের জন্য ধরেন যেরকম যদি হয়তো দুর্ভিক্ষ পড়ে যাবে। তেলের যে সংকট, তো সমস্যা, কাজ করা, ফিল্ড পর্যায়ে কাজ করা খুব কঠিন। আমরা তো কাজ ফেলে এখানে আসছি, তাহলে আমার মতো হাজার হাজার লোক এখানে আছে না ভাই, তাহলে এটা কি দেশের অবস্থায় না? এদিকে ফিলিং স্টেশন সংশ্লিষ্টদের দাবি, গেল এক সপ্তাহ ধরে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা। ফলে গ্রাহকদের চাহিদা মতো তেল দিতে পারছেন না। গাড়ি আসার আগে যেটা তেল ছাড়বো, আমরা কালকে কতটি পাবো না পাবো, তো তখন এটা তার পরবর্তীতে আমরা বিক্রয় করবো। অন্যদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করা হবে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ ১-এর সংসদ সদস্য কেরামত আলী। অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদও দেন তিনি। নিয়ম বহির্ভূত কোনো তেল নিতে পারবে না। স্থানীয় লোকেদের গরজ এটা সেটা দেখছে, এটা করা যাবে না। আমার ক্ষমতা আছে, আমার দল আছে, এটা করা যাবে না। এখন থেকে কৃষকের তেলের টাইম একটু আলাদা করে দেবো। কৃষকের গাড়ি এসে তেল এসে মোটরসাইকেল আসবে না, তখন দেখবে লেখা আছে এই সময় মোটরসাইকেল তেল পাওয়া যাবে না। কৃত্রিম সংকটটা দূর হলে পরবর্তী সময়ে যদি সব পেট্রোল পাম্প চালু হয়ে যায় তাহলে আর অসুবিধা হবে। জেলায় মোট ৩২টি ফিলিং স্টেশনে শীঘ্রই জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান সবাই। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। জাতীয় সংসদ সদস্যদের জন্য আগামী ১০ এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে কথা বলেন তিনি বলেন, সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তা জানতে কমিটি গঠন করা হয়েছে। ৩ কার্যদিবসের মধ্যে সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে তারা। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। ঈদের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু হবে আগামীকাল। এরই মধ্যে ছুটির দিনেও কর্মচঞ্চল সংসদ ভবন। বেলা ১১টায় শুরু হয় সংসদ কমিটির প্রথম বৈঠক। সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে যোগ দেন সদস্যরা।
বৈঠকে সংসদের সাউন্ড ব্যবস্থা জোরদার, এমপিদের আবাসন নিশ্চিত সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেয় কমিটি। বৈঠক শেষে চিফ হুইপ জানান, সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তা জানতে কমিটি গঠন করেছে সংসদ কমিটি। পরামর্শ চাওয়া হয়েছে বিশেষজ্ঞদের। অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোকরে আমরা ইনভাইট করেছি, সেটা হলো বুয়েট থেকে, যারা সাউন্ড বিশেষজ্ঞ এরকম লোকজন দাওয়াত করেছি, যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা রিয়েলি প্রপারলি কাজ করে তার ব্যবস্থার জন্য আমরা ওনাদের নেতৃত্ব করেছি। দুটো জিনিস দেখবো, এখানে একটা সিকিউরিটির আসপেক্ট আছে, যাতে সাবোটেজ হয়েছে কিনা, আর হলো রিয়েল সাউন্ড সিস্টেমের প্রবলেমটা কি, তার রিজলভ করার পদ্ধতি কি, সেই দুইটা। এ সময় সংসদ সদস্যের জন্য আবাসন নিশ্চিতের সিদ্ধান্তের কথা জানান চিফ হুইপ। 10 এপ্রিলের মধ্যে সংস্কার সহ বরাদ্দের কথা বলেন তিনি। আবাসনের ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এরকম, যে আমরা মাননীয় এমপি সাহেবদের এটা বলছি খুব এক্সপ্রাইট করার জন্য, যেন প্রয়োজনীয় যেসব জিনিস কিনতে হবে তা যেন কিনে তাড়াতাড়ি, এবং পূর্ত মন্ত্রণালয়ের মানে পূর্ত বিভাগের আন্ডারে যেসব কাজ আছে সেগুলো যেন তাড়াতাড়ি সম্পন্ন হয়। এছাড়া যে আর অন্যান্য যেগুলো ছোটোখাটো জিনিস যা কিনতে হবে তা কিনে আমরা যেন 10 তারিখের মধ্যেই আমরা চেষ্টা করব বরাদ্দ দেওয়ার জন্য। 12 মার্চ সংসদ অধিবেশনের উদ্বোধনী দিনে চিফ হুইপকে সভাপতি করে গঠিত হয় 11 সদস্যের সংসদ কমিটি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক এবং সেই প্রত্যাশা পূরণে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শনিবার সন্ধ্যায় প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। তার আগমন ঘিরে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন হাজারো নেতাকর্মী। মানুষ অনেক প্রত্যাশার দলের দিকে তাকিয়েছে, কাজে এখানে যে সকল নেতা কর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতা কর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না। একই সাথে অনেক সমস্যা আছে দেশে, মানুষকে বোঝাতে হবে, মানুষকে পাশে দাঁড়াতে হবে, মানুষকে ধৈর্য ধারণ করানো শেখাতে হবে বা ধৈর্য ধারণের সহযোগিতা করতে হবে মানুষকে। পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বাহিনীতে পরিণত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ করছে সরকার। সাইবার অপরাধ দমনে পুলিশকে আরও দক্ষ হতে হবে। শনিবার সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 43তম বিসিএস ব্যাচের সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বর্তমান পোশাকে বাহিনীর সদস্যরা সন্তুষ্ট নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের ঐতিহ্যমণ্ডিত কোনো উপযুক্ত পোশাক ফিরিয়ে আনার বিষয়ে ভাবছে সরকার। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। পুলিশের কর্মকর্তাদের সাথে আলাপ করে যেটা অনুধাবন করেছি, বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়। বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাড়ায় জেলার ডাক বাংলোতে এনসিপি এক সভায় এ মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, সম্প্রতি দেখেছি যে বিএনপি কোথাও সংবিধান মানতেছেন, আবার কোথাও মানতেছেন না। এ দ্বিচারিতা জনগণের সামনে অলরেডি উন্মোচিত হয়েছে। ফলে আহ্বান থাকবে যে অতি দ্রুত গণভোটের গণরায়কে মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ তৈরি করার। এই যে স্বাধীনতার ঘোষক, এই ঘোষক নিয়ে কিন্তু একজন ইউএনওর বিতর্কের মুখে পড়লেন, যেখানে আমাদের সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমানকে বলা আছেন, জিয়াউর রহমানকে সংবিধান অনুযায়ী কেউ স্বাধীনতার ঘোষক বলতে পারে না। ফলে সংবিধান তাদের ইচ্ছা মতো তারা কোথাও মানতেছেন, কোথাও মানতেছেন না। এই দ্বিচারিতা জনগণের সামনে অলরেডি উন্মোচিত হয়েছে। ফলে আমরা আমাদের আহ্বান থাকবে যে অতি দ্রুত তার সাথে গণভোটের গণরায়কে মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ তৈরি করা, সেখানে সকল সংস্কারগুলো বাস্তবায়ন করা। লিবিয়া থেকে রাবার বোটে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিস উপকূলে 21 বাংলাদেশি সহ 26 জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রাপথে খাবার ও পানির অভাবে মৃত্যু হয়েছে আরও অন্তত 22 অভিবাসন প্রত্যাশীর।
গ্রিক কোস্টগার্ড জানায় ক্রেন্ট দ্বীপের অদূরে ইয়েরাপেত্রা শহর থেকে 53 নটিক্যাল মাইল দক্ষিণে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ থেকে এক নারী ও এক শিশুসহ মোট 26 জনকে উদ্ধার করেছে তারা। উদ্ধার হওয়াদের মধ্যে 21 জন বাংলাদেশি, 4 জন সুদানি ও 1 জন চাঁদের নাগরিকের মধ্যে 2 জনকে ক্রেন্ট দ্বীপের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানায় নিহতদের দেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মরদেহ কাল সন্ধ্যায় দেশে আনা হবে। পরদিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেলা 11টায় অনুষ্ঠিত হবে প্রথম নামাজে জানাজা। এরপর বাদজোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে জানাজার পর বনানী সামরিক বাহিনীর কবরস্থানে তাকে দাফন করা হবে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। সকাল থেকেই বাস ও ট্রেনে যাত্রীদের ছিল উপচে পড়া ভিড়। কিছু পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও সামগ্রিকভাবে ঢাকামুখী যাত্রা ছিল অনেকটাই স্বস্তিদায়ক। নাজমুল ইসলামের প্রতিবেদন। ঈদের অষ্টম দিনেও প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরছে মানুষ। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে ছিল অতিরিক্ত যাত্রীর চাপ। ছাদে দাঁড়িয়ে কিংবা দরজার কাছে অবস্থান নিয়েই ঢাকায় ফিরছেন অনেক যাত্রী। পরিবার পরিজনকে রেখে কষ্ট হলেও জীবিকা ও জীবনের তাগিদেই ব্যস্ত নগরীতে ফিরতে হচ্ছে মানুষকে। চাকরির ক্ষেত্রে মায়ের টান ছেড়ে আসতেই হয়, চাকরি করতে হয়, পরিবার চালাতে হয়। খারাপ লাগছে, একটা পিছু টান রয়ে গেছে গ্রামের প্রতি। ট্রেনে অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় ফিরতি যাত্রায় যাত্রীদের বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। তবুও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করছেন অনেকেই। সবাই তো ঢাকায় আসতেছে, অনেক কষ্ট হয়েছে আসতে, যেমন হচ্ছে অনেক ভিড় একটু বেশি ছিল, আপাতত তেমন কোনো সমস্যা হয়নি। ব্যাপক জ্যাম, ভিতরে নড়াচড়া করা যায় না, বাথরুমে যাওয়া যায় না, মানে কঠিন অবস্থা। তবে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো ছিল বেশিরভাগই ফাঁকা। ঈদে যারা ছুটি পাননি তাদের অনেকেই নারীর টানে বাড়ি ফিরছেন। ঈদের ছুটি পায় না, ঈদের পরে যাচ্ছে, কাজ ছিল অনেক মালিকের, অনেকে ঘোরাঘোরা করছে, দিক সেদিকে আসছে, তারা ছুটি শেষ করে তারপর আমাকে ছুটি দিতে আসছে। ঈদে আমি ছুটি পাইনি তো, তাই আমি ঈদের পরে বাড়িতে যাচ্ছি। এদিকে বাস স্টেশনে ব্যাপক চাপ রয়েছে দূরপাল্লার বাসের। একই সঙ্গে অনেকে গ্রামের পথে রওনা দিচ্ছেন। এতে টার্মিনাল এলাকায় প্রবেশ ও বহির্গমন উভয় পথেই বেড়েছে ব্যস্ততা। কিছু পরিবহনের যাত্রীদের অভিযোগ, তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। অনেক সমস্যা, রাস্তায় অনেক জ্যাম, আর ভাড়াও অনেক বেশি। 300 টাকার ভাড়া 500 টাকা, 800 টাকা ভাড়া তো বেশি নিচ্ছে। এখন আগে তো ছিল 310 টাকা করে, তো এখন নিচ্ছে 500 টাকা করে। ট্রেনের তুলনায় বাস যাত্রায় যানজট ও ভিড় তুলনামূলক কম থাকায় স্বস্তি প্রকাশ করছেন অনেকেই। ইনশাআল্লাহ ভালো করে আসছি আজকে, সমস্যা হয় না, সকাল থেকে আসতে পারছি। খুব সুন্দরভাবে গাড়ি আসছে, কোনো সমস্যা হয়নি। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীতে প্রতি বছর বর্ষা মৌসুমে মশার প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পায় উল্লেখ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিশেষ মশক নিয়ন্ত্রণ কর্মসূচি নিয়েছে। সকালে রাজধানী ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এবং কলেজে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। তিনি বলেন, ঢাকায় 536টি স্কুলে পর্যায়ক্রমে মশক নিধন অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও ঢাকা জুড়ে চলবে মশক নিধন কার্যক্রম। এ উদ্যোগে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমি প্রশাসক হিসাবে কিংবা অন্যান্য কর্মকর্তা যারা আছেন, আপনারা যদি সহযোগিতা না করেন, চাইলে হয়তোবা আমরা সকল সমস্যা একসাথে সমাধান করতে পারবো না। এই 536টি স্কুল আছেন, প্রতিটি পর্যায়ক্রমে আমরা এটাকে অব্যাহত রাখবো, যাতে করে আমাদের স্কুলের ক্যাম্পাস এবং কলেজ ক্যাম্পাসে এই ডেঙ্গুর যে আবির্ভাব সেটিকে প্রতিরোধ করার জন্য। কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে 3টি নৌকাসহ 15 জেলেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে গেছে। শনিবার সকালে শাহপরীর দ্বীপ খোলারচর সংলগ্ন নাইখংদিয়া এলাকায় মাছ শিকারের সময় তাদের ধরে নিয়ে যায় বলে জানান সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান। বিষয়টি বিজিবি ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। এ ঘটনায় মাছ ধরার নৌকার মালিক ও জেলেরা আতঙ্কের মধ্যে রয়েছে বলেও জানান তিনি।
ঈদের টানা 10 দিন ছুটি শেষে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার সকালে তথ্য নিশ্চিত করেছেন পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান। এদিকে ছুটির সময় সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত স্বাভাবিক ছিল বলে জানান সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ জামিরুল ইসলাম। ব্যবসায়ী নয়, রাজুককে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় আবাসন মালিকদের সংগঠন রিহাবের প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ। শনিবার সন্ধ্যায় গুলশান ক্লাবে রিহাব নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল পরিচিতি ও ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে এমন আহ্বান জানান নেতারা। ব্যবসায়ীদের দাবি, নিয়ন্ত্রককারী প্রতিষ্ঠান হিসেবে রাজুক ফ্ল্যাট বিক্রি করায় আবাসন ব্যবসায় বৈষম্য তৈরি হয়েছে, যা নীতির সঙ্গে সাংঘর্ষিক। বক্তারা বলেন, রিহাব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবনা সহ বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি রেমিটেন্সের মাধ্যমে ফ্ল্যাটের টাকার পরিশোধের ক্ষেত্রে সরকারের কাছে ক্যাশ ইনসেন্টিভ দাবি করেন তারা। আমরা চাই রাজুক তার আসল অবস্থানে যায়, রাজুককে আবাসন ব্যবসায় অংশগ্রহণ থেকে বিরত করে নগর উন্নয়নে তথা প্রকৃত অর্থেই রেগুলেটরি এর ভূমিকায় অবতীর্ণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি উপস্থাপন করা হবে আমাদের পক্ষ থেকে। পারচেজার অথবা ল্যান্ড ওনার তারা দয়া করে যারা রিহাবের সদস্য তাদের কাছ থেকে আপনারা ফ্ল্যাট কিনুন, অথবা আপনি ল্যান্ড ওনার হিসাবে রিহাবের সদস্যদের কাছে আপনার জমিটি দিন। লার্ন ফটোগ্রাফি উইথ রোয়েনার উদ্যোগে নারী ফটোগ্রাফারদের নিয়ে একটি বড় গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ঢাকার ক্যাডেট কলেজ ক্লাবে এই আয়োজন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রখ্যাত ফটোগ্রাফার রোয়েনা মাহজাবিনের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে ফটোগ্রাফি প্রদর্শনী, সিনেমাটোগ্রাফি প্রতিযোগিতা ও বিশেষ ভিডিও প্রদর্শনী হয়। 2015 সাল থেকে নারী ফটোগ্রাফারদের উন্নয়নে কাজ করে আসছে এই প্ল্যাটফর্ম। নাটোরের সিংড়ায় প্রায় 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুটওভার ব্রিজটি কোনো কাজেই আসছে না। এটি এখন শুধুই নগরীর শোভা বর্ধন করছে। পথচারীদের অভিযোগ, ব্রিজটি অনেক উঁচুতে হয়, ব্যবহারে তারা ভোগান্তিতে পড়েন। এছাড়াও কিছু অংশ ভেঙে পড়ায় চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর ফলে পারাপারে বিকল্প হিসেবে মহাসড়ককে বেছে নেন তারা। ইমরান আলী রানার প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। নাটোরের সিংড়ায় পথচারীদের নিরাপদে পারাপারের জন্য 8 বছর আগে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ফুটওভার ব্রিজ। 34.26 মিটার দৈর্ঘ্যের ফুটওভার ব্রিজ উদ্বোধন করা হয়েছে 2018 সালের 5 নভেম্বর। প্রকল্পটি বাস্তবায়ন করে সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু নির্মাণের পর থেকেই পথচারীরা ফুটওভার ব্রিজটি ব্যবহারে তেমন আগ্রহী না। তাদের অভিযোগ, ব্রিজটি অনেক উঁচুতে স্থাপন করা হয়েছে, এতে ভোগান্তিতে পড়েন বৃদ্ধ ও শিশুরা। এছাড়াও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে বিভিন্ন অংশ ভেঙে পড়ায় চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ ব্রিজটি। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। একদিকে লোকজন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে, অন্যদিকে ব্যবহারের অভাবে ব্রিজটি নষ্ট হয়ে গেছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ব্রিজটি নির্মাণ করায় এবং যথাযথ ব্যবহার না হয় ব্রিজটি এখন প্রায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। কর্তৃপক্ষকে আহ্বান জানাবো যেন ব্রিজটি খুব দ্রুত রিপেয়ার করা হয়, অতি তাড়াতাড়ি সারার ব্যবস্থা করুক। তো ওভারব্রিজের পরিস্থিতি তেমন ভালো না, এখন দেখা যাচ্ছে নিরাপত্তা তেমন নাই, এখানে ভেঙে গেছে, চলাচল করা খুব সমস্যা। ওভারব্রিজটি মেরামতে নাটোর জেলা সড়ক বিভাগকে অবহিতের কথা জানান এই নির্বাহী কর্মকর্তা। বিভিন্ন জায়গায় কিছু জায়গায় যেমন হালকা একটু জং ধরছে বা যে কোনো গর্ত হয়ে গেছে, তো আমরা এটা অবলোকন করেছি এবং আমরা নাটোর জেলার সড়ক বিভাগকে অবগত করেছি, তারা যেন এটি দ্রুত সংস্কারের ব্যবস্থা নেয়। দ্রুত সময়ে ব্রিজটি মেরামত করে ব্যবহারের উপযোগী করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। বসন্ত মানে নতুনের আহ্বান, রঙের উচ্ছ্বাস আর প্রকৃতিতে মায়াবী সাজ। আর সেই বসন্ত যেন এবার নিজেই নেমে এসেছে ফেনীর ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়কে। রাস্তার দুই পাশে সারি সারি ফুলের সমারোহ এক নান্দনিক সৌন্দর্যের সৃষ্টি করেছে, যা মহাসড়ক দিয়ে ছুটে চলা যাত্রী ও পথচারীদের মুগ্ধ করছে। সুরঞ্জিত নাগের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে ডিভাইডারের এই ফুলগুলো শুধু সৌন্দর্যই বাড়াচ্ছে না, গন্তব্যে ছুটে চলা যাত্রীদের মনেও ছড়িয়ে দিচ্ছে বসন্তের নির্মল বার্তা।
দেশের লাইফলাইন খ্যাত এই মহাসড়কের 27.5 কিলোমিটার এলাকায় পলাশ, জারুল, বকুল, সোনালী ও হৈমন্তী সহ বিভিন্ন ফুল গাছে রয়েছে। প্রতিদিন হাজারো যানবাহনের কোলাহলের মাঝেও বসন্তের এই নীরব সৌন্দর্যে আটকে যায় পর্যটক ও পথচারীদের চোখ। কেউ গাড়ি থেকে তাকিয়ে দেখছেন, কেউ আবার মোবাইল ক্যামেরায় বন্দী করছেন সুন্দর মুহূর্তটি। যে গাছগুলো লাগাইছে ফুলগুলা তো অনেক সৌন্দর্য লাগতেছে, বিদেশি মতন লাগতেছে। গাছগুলো যদি আরো পরিচর্যা করতো তাহলে আরো সুন্দর দেখা যাইতো। পলাশ ফুল ফুটছে, সুন্দর লাগতেছে দেখতে। এখানে মানুষ আসে, ছবি টবি তুলে ঘুরে। পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করলে সৌন্দর্য আরো বাড়বে বলে মনে করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের এই কর্মকর্তা। এলাকাবাসী এবং ভ্রমণপিপাসু মানুষরা এই সৌন্দর্যে, সড়কের সৌন্দর্যে বিমোহিত হয়, তাদের ভ্রমণ ক্লান্তি দূর হয়। এগুলো অনেক আগে লাগানো, এগুলো পরিচর্যা চলছে। তবে এই পরিচর্যার জন্য যথেষ্ট বরাদ্দ অপ্রতুলতার কারণে আমরা বরাদ্দ চাইবো, যাতে এগুলো আরও সুন্দর করে, আরও যেখানে যেখানে গ্যাপ আছে সেখানে আরও নতুন করে বৃক্ষরোপণ করে এই সৌন্দর্যটাকে আরও সুন্দর করতে পারি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবারে খেলার খবর। ফুটবল। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে 5 সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান ও বার্সেলোনা ফরওয়ার্ড রাফিনিয়া। বৃহস্পতিবার ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচেই বেশ অস্বস্তি অনুভব করলে প্রথমার্ধ শেষে তাকে মাঠে নামাননি কোচ কার্লো আনচেলত্তি। তার ডান হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে বলে বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব বার্সেলোনা। ক্লাব সূত্রে জানা গেছে পুরোপুরি সুস্থ হতে তার প্রায় 5 সপ্তাহ সময় লাগতে পারে। তবে আগামী 10 মে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই দলে ফিরতে পারেন রাফিনিয়া। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর। সংকট নেই, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযান চালানোর পরামর্শ। দেশজুড়ে কাটছেই না জ্বালানি সংকট, শৃঙ্খলা রক্ষায় ডিপোগুলোতে বিজিবি মোতায়েন, তদারকিতে প্রতি পাম্পে ট্যাগ অফিসার। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নয়াপল্টনে তারেক রহমান। সরকার প্রধানের আগমন ঘিরে উচ্ছ্বাস হাজারো নেতাকর্মী। এবং লিবিয়া থেকে ইতালি যাবার পথে ভূমধ্যসাগরে 26 অভিবাসীর মৃত্যু, জীবিত উদ্ধার 21 বাংলাদেশি। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।